আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুজিব বর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। গ্রামীণ জীবনমান উন্নয়নের অঙ্গীকার। সিনোভ্যাককে বাংলাদেশের ট্রায়ালের অনুমতি হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষা। করোনার ভুয়া রিপোর্ট, সাবরিনা সহ ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতে চায় দুদক। স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইন 24 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৯৭% জনগণ এখন বিদ্যুতের সুবিধা পাচ্ছে। ২০২১ সালের মধ্যে বৈদ্যুতিক আলো জ্বলবে সব মানুষের ঘরে। বিদ্যুৎ বিভাগের কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও আহ্বান জানান। বলেন, গ্রামের মানুষ যেন নিজেদের অবহেলিত না ভাবে, সে বিষয়টি ভাবনায় রেখেই উন্নয়ন নিশ্চিত করতে হবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিদ্যুতের আলোতে পাল্টে গেছে গ্রামীণ জনপদ। ভেদাভেদ কমেছে গ্রাম শহরের যাপিত জীবনে। দূর গ্রামে বসেই এখন শহরের সুবিধা পাচ্ছে মানুষ। বিদ্যুতের আলোয় কাজ করছি। প্রত্যয় আছে, মুজিব বর্ষে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ। দেশের ২৫৭ উপজেলা এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। এই ধারাবাহিকতায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ২টি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড উপকেন্দ্র, ৬টি সঞ্চালন লাইন এবং ৩১ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসবে দেশের সব মানুষ। ৯৭% জনগণকে আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করি যে এই ২০২১ সালের মধ্যে আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিতে পারবো। সেভাবে আমরা পরিকল্পনাও নিয়েছি। আমরা সারা বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করছি। সেখানে যাতে শিল্পায়ন হবে, ব্যাপকভাবে কর্মসংস্থান হবে, তার জন্য আমাদের বিদ্যুৎ দরকার। তাছাড়া আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই ডিজিটাল বাংলাদেশের ব্যবহার যত বেশি বৃদ্ধি পাবে, বিদ্যুতের চাহিদাও তত বেশি বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমি গ্রাহকদের কাছে অনুরোধ করব যে আপনারা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই মিতব্যয়ী হবেন। গ্রামের অবহেলিত মানুষের উন্নয়নই মূল লক্ষ্য। এদিকটি বিবেচনায় রেখেই চলছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জানান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক উন্নয়ন বা শিল্প গড়ে তোলা অথবা কৃষি খামার গড়ে তোলা বা যে কোনো কাজের জন্য বিদ্যুৎটা একান্তভাবে অপরিহার্য। সেই জন্য আমরা একটা বিশেষ আইন করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সেই সাথে সাথে সঞ্চালন বৃদ্ধি এবং মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষভাবে আমরা দৃষ্টি দিয়েছি। শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে তারা দেশের নয়, নিজেদের উন্নয়নে ব্যস্ত থেকেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য স্বজনপ্রীতি, খোসামদি, তোষামদি এবং দুর্নীতিকে তারা স্থায়ী রূপ দিয়ে যায়। দেশের উন্নয়ন না করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং কিছু লোককে তারা অর্থশালী, সম্পদশালী করে দেয়, যাদের শক্তিতে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। পরে দেশের বিভিন্ন প্রান্তে যুক্ত থাকা উপকারভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেই কারিগর দেশ বানাইছে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। চীনের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাক উদ্ভাবিত করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ। সচিবালয়ে গণমাধ্যমকে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, এই কার্যক্রমে অংশ নিতে পারবেন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা, তবে কাউকে বাধ্য করা যাবে না বলেও জানান মন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্ববাসীর কাছে বহুল প্রতীক্ষিত স্বাস্থ্য উপকরণ করোনা ভ্যাকসিন। ১৫০ দেশ ও প্রতিষ্ঠান আছে উদ্ভাবনের দৌড়ে। গবেষণার উচ্চতর পর্যায়ে থার্ড ট্রায়াল থেকে এগিয়ে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,
রাশিয়া, চীন, আমেরিকা সহ ৫-৬টি দেশের সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান। এই গবেষণা কার্যক্রমের তৃতীয় পর্যায়ে পরীক্ষা নিরীক্ষায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। চীনের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ হবে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের শরীরে। সংবাদ সম্মেলনে সে কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের আইসিডিআরবি আছেন যারা চায়নার একটি কোম্পানি সিনোভ্যাক, আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। প্রপোজাল হলো ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী স্বেচ্ছায় আসবে, ভলান্টিয়ার করবে, তাদেরকেই শুধু ট্রায়াল করা হবে। গবেষণার সত্য অনুযায়ী প্রতিষেধকটি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় থাকবে বাংলাদেশ। প্রাথমিকভাবে 1 লাখ ইউনিট বিনামূল্যে দেবার কথা জানিয়েছে সিনোভ্যাক। আমাদের নামটা সবার উপরে থাকতে হবে, যে কয়টা দেশ সবার প্রথম দিকে পাবে সেখানে জানি আমাদের নামটা থাকে। বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়। 1 লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এইখানের ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। তবে যে প্রতিষ্ঠানের ভ্যাকসিন আগে আসবে সেই ভ্যাকসিন পাওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, কোনো প্রতিষেধকই ডিসেম্বর-জানুয়ারির আগে পাওয়ার সম্ভাবনা নেই। আর সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে মে-জুন পর্যন্ত গড়াতে পারে জানান স্বাস্থ্যমন্ত্রী। এপ্রিল মে জুনের মধ্যে হয়তো কিছু বাংলাদেশ বা অন্য দেশও পেতে পারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বৈশ্বিক মহামারীর কারণে 2020 সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না। শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কওমি মাদ্রাসা ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী 3 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের প্রাথমিক সহপাঠী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে না নিয়ে স্কুল পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। 5ম শ্রেণী থেকে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে ওই পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে। করোনার পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজির সাবরিনা আরিফ ও আরিফ চৌধুরী সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারির আদালতে আসামিদের উপস্থিতিতে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। মিনালা দিবা রিপোর্ট। করোনা পরীক্ষায় রিপোর্ট জালিয়াতির মামলায় সাবরিনা ও আরিফকে আদালতে নেওয়া হয় সাক্ষ্য গ্রহণের জন্য। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সাবরিনা সহ আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করেন আদালত। প্রথম সাক্ষী হিসেবে মামলার বাদী কামাল মিয়া জেকেজির প্রতারণার নানা দিক তুলে ধরেন। আমার ডিফেন্স নেয়া এবং আমার ডকুমেন্ট দেখা, কি আমার বিরুদ্ধে কি অভিযোগ, সেই বিষয়গুলো এবং অভিযোগের সমর্থনে কী কী ডকুমেন্ট আছে সেটা জানার আমার একটা কনস্টিটিউশনাল রাইট আছে। আমি বলেছি যে আমার ওইগুলা একটু ডকুমেন্টগুলো দেওয়া হোক, আমার দেখতে দেওয়া হোক, গো থ্রু করতে দেওয়া হোক। সেটা রিজেক্ট করেছে বিজ্ঞ আদালত। জেকেজির যে চেয়ারম্যান শামীম চৌধুরী এবং আরিফ চৌধুরী সহ অন্যান্য যারা এই মামলায় আসামি, তারা প্রত্যেকে এই সাথে জড়িত এবং তারা সহযোগিতা করেছে। যেহেতু কোর্ট সময় কালক্ষেপণ না করে দ্রুত মামলাগুলো শেষ করতে চাই, আমরাও সেটা চেয়েছি। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 3 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। আর এর মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিকভাবে বিচার কাজ। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। সে নির্দোষ, সে ইনোসেন্ট। তাই তাকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতকে আবেদন জানায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের 19 ধারায় চার্জ গঠন করা হয়েছে এবং নেক্সট ডেটটা দেওয়া হয়েছে আগামী 10 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য, এবং সিরিজ আকারে এই মামলাটা চলবে এবং আমরা দ্রুতই এই মামলা শেষ করতে চাই। ভুয়া করোনা পরীক্ষা ও সনদ প্রদানের প্রমাণের ঘটনায় গত 7 জুলাই রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেয় র্যাব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সাবরিনা যে 2টি আইডি কার্ড ব্যবহার করেছেন, তার একটা 2009-এ, আরেকটি 2016 সালে নেয়া। এ বিষয়ে ভোটার তালিকা আইন অনুযায়ী মামলা হবে।
তবে এই জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর পেছনে ইসির যদি কেউ সহযোগিতা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জাতীয় পরিচয় নিবন্ধন আইন আমি বলেছি ধারা ৭৪, এটা তথ্য গোপন করা অথবা বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের অপরাধে, এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন ধারা ১৫ মোতাবেক যেটা হলো জ্ঞাত সুরে দুটি এনআইডি গ্রহণ করা, এটা একটা অপরাধ, এবং এই অপরাধের জন্য আমরা থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতেই জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। শারমিন ও ফরিদের নামে থাকা সম্পদেরও তথ্য নেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেপ্তার হন গত বছর ৬ অক্টোবর। আর ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় মামলায়। ১৭ নভেম্বর সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে অসুস্থ থাকায় দীর্ঘদিন সম্রাটকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি দুদক। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর বুধবার জিজ্ঞাসাবাদ করা হয় সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে। দুদকের প্রধান কার্যালয়ে ৩ সদস্যের একটি টিম জিজ্ঞাসাবাদ করে তাদের। জিজ্ঞাসাবাদ বিষয়ে কথা বলেন সম্রাটের স্ত্রী শারমিন। সম্রাট ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার বলে দাবি তার। আসলে আমরা ষড়যন্ত্রে পড়ে গেছি, সম্রাটের সাথে সাথে আমরা পুরো ফ্যামিলিটা আমরা শিকার। হ্যাঁ, মনে হচ্ছে তাই শিকার আমরা। পরে এ বিষয়ে দুদক সচিবও কথা বলেন। মামলার তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তিদের সাক্ষ্য জবানবন্দি গ্রহণ করা হচ্ছে। সেই তদন্তের স্বার্থেই আজকে তার বড় ভাই ফরিদ আহমেদ চৌধুরী এবং তার স্ত্রী শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সচিব আরও বলেন, নির্মোহ তদন্ত হচ্ছে, দোষীদেরই আনা হবে আইনের আওতায়। মামলার দীপু সারওয়ার, ২১ টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৩৬ জন। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৪,১২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট বলছে ১৫,১২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,৪৩৬। এই নিয়ে মোট শনাক্ত ৩,০৪,৫৮৩ জন। সুস্থ হয়েছে ১,৯৩,৪৫৮ জন। এদিকে বিভাগ অনুযায়ী সর্বোচ্চ আক্রান্ত ঢাকায়, এরপর রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে নাইজেরিয়ার ডাক বিভাগের পক্ষ থেকে একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে অবমুক্ত করা হয়েছে। ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাংলাদেশ ও নাইজেরিয়ার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ভিডিও প্রদর্শন করা হয়। জাতির পিতার ত্যাগ, আদর্শ ও সংগ্রামী জীবন সকল মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে আনিয়েমা বলেন, এই উদ্যোগ দুদেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও দৃঢ় করবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা আর্ম পুলিশ ব্যাটালিয়নের 2 সদস্য স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে তাদের হাজির করা হয়। এরপর এপিবিএনের এসআই শাহজাহান ও কনস্টেবল রাজীবকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। এর আগে গতকাল
APBN এর আরেক সদস্য কনস্টেবল মোহাম্মদ আবদুল্লাহ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 31 জুলাই টেকনাফের মারিশবুনিয়ার শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ। বিদ্রোহী কবি নজরুলের চেতনায় সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষের মূলোৎপাটনের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। জাতীয় কবির 40তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। শ্রদ্ধা আর ভালোবাসায় কবির স্মৃতি আগলে রাখার পাশাপাশি তার সৃষ্টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। রাসেল খানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ঘুমিয়ে আছেন দ্রোহ ও মমতার কবি কাজী নজরুল ইসলাম। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মুক্তিযুদ্ধ সহ বাঙালির প্রতিটি আন্দোলনে নজরুল প্রেরণার উৎস। আমাদের সকলের দাবি কাজী নজরুল ইসলামের এই যে জাতীয় কবি, এই কথাটি যেন কাগজে পত্রে লিখিত, স্বাক্ষরিত এবং সিল মোহর যুক্ত হয়। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ওনার যে বজ্রকণ্ঠ ওনার লেখনীর মাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে। কাজী নজরুল ইসলাম আমাদের অহংকার এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। শুধু দ্রোহ নয়, নজরুল চির সাম্যের প্রতীক। সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের বিরুদ্ধে তার দীপিত উচ্চারণকেই বারবার কণ্ঠে ধারণ করছে বাঙালি। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব, এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমাদের মুক্তিযোদ্ধারা সবসময়ই কবি নজরুলের বিভিন্ন গান, কবিতা তাদের দুঃসময়ে, তাদের কঠিনতম সময়ে সবসময় তাদেরকে সেই গানগুলো, কবিতাগুলো অনুপ্রেরণা দিয়েছে। নতুন প্রজন্মের কাছে নজরুল আগুয়ান হওয়ার শপথ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আবার রয়েছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। লকডাউনে অলস সময় নয়, অনলাইনে কোচের পরামর্শে চলেছে অনুশীলন, বললেন আফিফ। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিব বর্ষে ঘরে ঘরে বিদ্যুৎ, বললেন প্রধানমন্ত্রী। গ্রামীণ জীবনমান উন্নয়নের অঙ্গীকার। সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের অনুমতি, হচ্ছে না জেএসসি জেডিসি পরীক্ষাও। করোনার ভুয়া রিপোর্ট, সাবরিনা সহ 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। অস্ত্র মামলায় শাহেদের বিচার শুরু। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সম্রাটের অবৈধ সম্পদের উৎস জানতে চায় দুদক। স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।